ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেব না, স্বাধীনতা পদক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। ৭১-এ হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলে, ইতিহাসকেও বদলাতে পারবে না, মন্তব্য মির্জা ফখরুলের। হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। ইতিহাসকেও বিকৃত করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি ফারজানা লিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী। দ্বিতীয় দিনেও ট্রেন বাসে স্বস্তি। সদরঘাট থেকে অর্ধশত রুটে ছুটবে লঞ্চ। অনিয়ম করলে ব্যবস্থার হুঁশিয়ারি। মার্কেট শপিং মলে জমজমাট ঈদ কেনাকাটা। পছন্দের পোশাক প্রসাধনী কিনতে দোকানে দোকানে ভিড়। ব্যাংকেও গ্রাহকের উপচে পড়া চাপ। হিমশিম কর্মকর্তারা। জ্বালানি তেল পরিবহনের ঢাকা চট্টগ্রাম পাইপলাইনের কার্যক্রম চালু। এপ্রিলে বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা বলছে বিপিসি। নিরাপত্তায় থাকছে স্বয়ংক্রিয় নজরদারি। এবং এশিয়ান কাপ বাছাইয়ের সন্ধ্যায় বাংলাদেশ ভারত মহারণ। হামজা সহ দল নিয়ে সমর্থকদের ঈদ উপহার দিতে চান জামাল ভুঁইয়া। সুনীল ছেত্রীর ফেরায় ফেভারিট ব্লু টাইগারও। ফাঁসিবাদকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনেছে ছাত্র জনতা। তাদের আত্মত্যাগ বৃথা হতে দেব না। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জীবদ্দশায় স্বাধীনতা পদক প্রাপ্তি দেখতে না পারা বেদনাদায়ক, তবে দেরিতে হলেও কৃতীদের সম্মান দিতে পেরে গর্বিত দেশ। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রথম স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান। তাই আয়োজন জুড়ে ছিল জুলাই বিপ্লবের আবহ। এ বছর দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখা 7 গুণীজনকে দেয়া হয় স্বাধীনতা পদক। এর মধ্যে 6 জনই পেলেন মরণোত্তর সম্মাননা। পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জীবিত অবস্থায় পদক প্রাপ্তি দেখতে না পারা বেদনার, তবে গুণীদের সম্মান জানাতে পেরে জাতি গর্বিত। বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর পদক গ্রহণে অস্বীকৃতি জানানোয় তার পদকটি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বক্তব্যে 25 মার্চ কালরাতকে মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত দিন বলে আখ্যায়িত করেন ডক্টর ইউনূস। 25শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন। 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করে। 25শে মার্চ থেকেই এদেশের মানুষ সশস্ত্র প্রতিবাদে জেগে উঠেছিল। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও ন্যায় নীতি প্রতিষ্ঠিত হয়নি। ভোটাধিকার হরণ, সীমাহীন দুর্নীতি, হত্যা, গুম খুনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই এ সুযোগ বৃথা যেতে দেব না। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও গুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। আগামীতে কীর্তিমানদের জীবদ্দশায় পুরস্কৃত করার ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
মুক্তিযুদ্ধে যারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ক্ষমতায় যাওয়া আটকাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় যোগ দেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অনেকেই বেপরোয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ২৪-এর বিজয়ের পর আবারও গণতন্ত্র বাধাগ্রস্ত হতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের মানুষের তাদের ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে, তারা তাদের নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, তারা তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদ সরকার গঠন করতে চায় যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন তারা অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে। তাদের কথাবার্তা, ভাবভঙ্গি, আচার আচরণে গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচন সহ নানা কিছু সামনে এনে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নির্বাচনের আগেই কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। কোনো সংস্কারই কোনো একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না। সংস্কার হচ্ছে চলমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তান গণহত্যার জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি উল্লেখ করে অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, যারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে। যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে অনেকে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। মোজাফফর, 25শে মার্চের নিকষ কালো আধার কাটিয়ে আর কয়েক প্রহর পরেই মহান স্বাধীনতা দিবসের সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে। এই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের 1 মাস ব্যাপী সম্পন্ন হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়, নবম পদাতিক ডিভিশন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিশেষ ব্যবস্থাপনায় এই মহান স্বাধীনতা দিবসের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে এখন তোড়ে জোরে চলছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টি। আমরা জানতে পেরেছি ঢাকা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার চাদরের বলয়ে ঢেকে রাখা হয়েছে 84 একর এই বিস্তীর্ণ বিশেষ করে জাতীয় স্মৃতিসৌধ চত্বরকে। পাশাপাশি স্মৃতিসৌধ এলাকার চারপাশেই নিরাপত্তা বেষ্টনীতে থাকবে সাদা পোশাকধারী পুলিশ। মহাসড়কে বিশেষ ব্যবস্থাপনায় কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন। আমাদেরকে ঢাকা জেলা পুলিশ সুপার এবং ডিআইজির পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটি হচ্ছে যে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কিন্তু অতিরিক্ত পুলিশ সাভার জাতীয় স্মৃতিসৌধের সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় ব্রিফিং ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং 12টি বিভাগে বিভক্ত করে এই নিরাপত্তা বলয়কে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে দীর্ঘ 1 মাস ব্যাপী সাভার জাতীয় স্মৃতিসৌধের যে 84 একর সবুজ বেষ্টিন এলাকা রয়েছে সেখানে কিন্তু পায়ে চলার যে পথ রয়েছে, হেরিং বন্ড রয়েছে, সেখানে সাদা এবং লাল আভায় প্রস্ফুটিত করে তোলা হয়েছে। একই সাথে কিন্তু সৌধ চত্বরকে ধুয়ে মুছে কিন্তু পরিষ্কার করা হয়েছে, ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে সম্পূর্ণ স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আপনারা প্রধান ফটক থেকে দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে যে সবুজ বেষ্টনী রয়েছে সেই বেষ্টনীর ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে সৌন্দর্যমণ্ডিত ফুল এবং সেই ফুলের সৌরভ মহান স্বাধীনতা দিবসের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য
অপেক্ষা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রপতি এবং বিশেষ করে রাষ্ট্রপতি সহ ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকালের সূর্যোদয়ের সাথে সাথে এই শ্রদ্ধার্ঘ নিবেদনের পর্ব শুরু হবে। এরপরে সাধারণ জনতার জন্য এই প্রধান ফটক খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধের। পরেই শ্রদ্ধার্ঘ নিবেদনের ঢল নামবে সাভার জাতীয় স্মৃতিসৌধের। মূলত মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সম্পর্কে এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। সাভারের স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও নওফেল এবং চট্টগ্রাম সিটির সাবেক মেয়র নাসির, রেজাউল করিমের নাম রয়েছে। মঙ্গলবার ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলার প্রাথমিক তদন্ত শেষে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক 2 মেয়র নাসির, রেজাউল করিম সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যাদেরকে আমাদের তদন্ত সংস্থা ফিল্ড ইনকোয়ারি করে তাদেরকে ভিডিও ফুটেজে, লাইভ উইটনেসের মাধ্যমে, পত্রপত্রিকায় সবকিছু মিলিয়ে তাদেরকে আইডেন্টিফাই করেছেন। এরকম 15 জনের বিরুদ্ধে সেখানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল এরা সহ নাসির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি আবেদন। এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, কেউ হয়তো উস্কে দিচ্ছে ট্রাইব্যুনালের বিরুদ্ধে, যা বিচার কাজে হস্তক্ষেপের শামিল। যারা আন্দোলন করেছেন তারা হয়তো না বুঝে করেছেন। আমরা শহীদ পরিবারের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিচারটা আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। এটা মোবাইল কোর্ট না। তদন্ত কাজ 4-5টা মামলা শেষ হয়েছে, রিপোর্ট আনুষ্ঠানিকভাবে এখনও আসেনি। তো চিফ প্রসিকিউটর এখানে কিছু করার নেই। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। এদিন মোহাম্মদপুরে অস্ত্র উঁচিয়ে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রার খবর জানাবো। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনে স্বস্তি রয়েছে, তবে বাড়তি ভাড়া নেওয়ায় ক্ষোভ জানান কমিউটার ট্রেনের যাত্রীরা। বাস টার্মিনালে ভিড় দেখা যায়নি এদিনও, আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। 2-1 দিনের মধ্যে যাত্রী চাপ বাড়ার আশা সংশ্লিষ্টদের। আপনজনের সঙ্গে ঈদ আনন্দে সামিল হতে বাড়ির পথে ছুটছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের চোখে মুখে আনন্দের ঝিলিক। সময় মেনে ছাড়ছে ট্রেন, নির্বিঘ্নেই গন্তব্যে ছুটছেন যাত্রীরা। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ, তাই ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারেন সবাই। যদিও অফিস ছুটির পর তৈরি হতে পারে বাড়তি চাপ। ঈদের চাপ সম্ভবত 27 থেকে 28 তারিখের মধ্যে বেশি চাপ পড়বে, কারণ সরকারি ছুটিগুলো ওই টাইমেই পড়ে। দীর্ঘদিন পর বাসায় যাচ্ছি, আর ভোগান্তিও কম, সব মিলিয়ে সুষ্ঠু পরিবেশ এখন অবধি বজায় আছে। যদিও অভিযোগ আছে কারো কারো। কমিউটার ট্রেনের যাত্রীরা বলছেন, নির্ধারিত টাকায় মিলছে না টিকিট, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে থাকা পুরনো অভিযোগ তো আছেই। কর্তৃপক্ষ বলছে যাত্রী সেবা নিশ্চিতে বদ্ধপরিকর তারা। জানলার পাশে অনেক ময়লা, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে হয়তো বা তারা অতটুক ভাবে যত্নশীল না। একটা সিটও পরিষ্কার না, প্রত্যেকটা যাত্রীকে পরিষ্কার করে নিয়ে বসতে হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রেন পরিচালনা করার নিয়ম, এটা এই ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যাত্রী সাধারণের শাসন তো ভ্রমণের জন্যই, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সর্বপ্রথম প্রায়োরিটি। কমলাপুর স্টেশন পরিদর্শন করে রেলওয়ে পুলিশের ডিআইজি বলেন, টিকিট কালোবাজারি ঠেকাতে তৎপর রয়েছেন তারা। অনলাইনে ফেক দেয় এরকম অনেকগুলো ধরছি, এবং গত সপ্তাহ 2টা ধরা পড়ছে। 21টা টিকিট, 103টা টিকিট। আমাদের কাছে যখনই কোনো তথ্য আসে, আর অনলাইনে যে বাণিজ্যটা, এটা আমাদের একটা টিম সবসময় কাজ করে। এদিকে বাস টার্মিনালে এখনো যাত্রী চাপ নেই। মহাখালী গাবতলী ঘুরে দেখা যায় ঈদযাত্রার দ্বিতীয় দিনেও আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। স্বাচ্ছন্দ্যে আগেভাগে বাড়ির পথে রওনা হতে পেরে খুশি যাত্রীরা। ছুটি যেহেতু এবার বেশি, এই জন্য আনন্দটা আরো বেশি হবে। বাসা যাচ্ছি মূলত ঈদের পরিবারের সকলের সাথে আনন্দ করার জন্য, ঈদ কাটানোর জন্য। পরিবহন সংস্থা
সংশ্লিষ্টরা বলছেন লম্বা ছুটির কারণেই এবার যাত্রী চাপ কম। 2-1 দিনের মধ্যে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে পারে। গাবতলীতে কোনো যাত্রী নাই, গাবতলী পুরো টার্মিনালই ফাঁকা। যেখানে আপনার 4 গাড়ি 5 গাড়ি মনে করেন সকালের ভিতর যায়, ওই জায়গায় আমরা ছাড় দিচ্ছি 1 গাড়ি। এবারে প্রায় 2.25 কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে ধারণা নৌসড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে নদী পথে শুরু হচ্ছে ঈদ যাত্রা। রাজধানীর সদরঘাট থেকে 50টি রুটে যাত্রী নিয়ে ছেড়ে যাবে 175টি লঞ্চ। ভোগান্তিহীন ও নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছুটা যাত্রী সমাগম শুরু হলেও আগের মতো জৌলুস নেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। নেই চিরচেনা রূপ, তবু ঈদ উপলক্ষে রয়েছে বাড়তি প্রস্তুতি। অপেক্ষমান 175টি লঞ্চ, যা ছেড়ে যাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে। বুধবার থেকে যাত্রী নিয়ে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু করবে লঞ্চগুলো। তবুও কিছুটা স্বস্তি আর পরিবারকে বাড়তি সময় দিতে আগেভাগেই শেকড়ের টানে নদীপথে যাত্রা করছেন অনেকে। প্রচুর লোকজন বিড়ে বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব নয়, সেজন্য আগে যেতেছে। যেরকম চাপ বেশি চাপ কম আছে আগের থেকে অনেক। লঞ্চে অনেক জ্যাম হবে এই কারণে, আর ঈদের আনন্দটা খুবই করার জন্য আর কি যাচ্ছি। নদীপথে শ্রমিকদের অলস সময় শেষে বেড়েছে ব্যস্ততা। হাকডাকে ঘাটে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। আশা করছেন বছরের ধাক্কা পুষিয়ে নেয়ার। 26শে রমজানের পর থেকে হয়তো আমরা 2-3 ট্রিপ পাইতেরি, আবার ঈদের পর এই পদ্মা সেতু হওয়ার পরই তো আমরা অচল। ব্যবসা নাই, আমাদেরও সংসার চলে না, এমন অবস্থায় চলতেছে। তারপরে ঈদের মধ্যে আমরা তাকায় থাকি ঈদের এই সিজনটা। ঈদযাত্রা নিয়ে সতর্ক বন্দর কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ কর্মকর্তার স্পষ্ট নির্দেশনা, কোনো অনিয়মেই ছাড় নয়। অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেওয়া হবে লঞ্চের লাইসেন্স। সরকারের যে নির্ধারিত ভাড়া আছে, অতিরিক্ত ভাড়া যদি কেউ আদায় করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা সমন্বিতভাবে কাজ করব। যদি কেউ নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে তাদের পারমিট আমরা বাতিল করে দেব। এছাড়া ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও নিরাপদ করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর এবং ঘাট এলাকায় যানজট নিরসনেও নেওয়া হয়েছে প্রস্তুতি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রেলের অসাধু কর্মী ও সহজ.com-এর যোগসাজশে হয় ট্রেনের টিকিট কালোবাজারি। বিমানবন্দর, রেল স্টেশন ও কমলাপুর থেকে সংঘবদ্ধ চক্রের 8 সদস্যকে আটকের পর ব্রিফিংয়ে কথা জানিয়েছে র্যাব। তাদের মধ্যে 3 জন রেলের আউটসোর্সিং কর্মচারী বলে জানিয়েছে বাহিনীটি। ঈদ যাত্রায় অন্তহীন ভোগান্তির বড় কারণ টিকিট কালোবাজারি। এবার র্যাবের ফাঁদে পা দিল সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্র। 6 জনকে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা এবং 2 জনকে কমলাপুর থেকে আটক করা হয়। রেলওয়ে স্টেশন এলাকা হতে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে উত্তরার র্যাব 1 কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রেলের কিছু অসাধু কর্মচারী এবং সহজ.com-এর সদস্যদের সহযোগিতায় টিকিট কালোবাজারি হতো। র্যাব জানায়, শুধুমাত্র চক্রের মূল হোতাই ঈদ মৌসুমে 5 থেকে 700 টিকিট কালোবাজারির মাধ্যমে লাখ লাখ টাকা আয় করেন। বর্ণিত অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। টিকিট কালোবাজারি চক্রের 8 জনকে রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব 1। আটককৃতদের মধ্যে 3 জন রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী বলেও জানায় র্যাব। উক্ত ফাঁদে পা দেয় স্বয়ং বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী মোহাম্মদ সোহেল রানা, যাকে 6টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী আব্দুল্লাহ আল মমিন এবং প্রকাশ চন্দ্র রায়কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে 12টি মোবাইল ফোন, 3 লাখ টাকা ও বেশ কিছু অনলাইন টিকিটের প্রিন্ট কপি জব্দ করেছে র্যাব। ধৃত অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ঈদ যাত্রার বাসে সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 3টি বাস কাউন্টারকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে নগরীর অলঙ্কার মোড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম থেকে ঝালকাঠির ভাড়া 1,000 টাকার পরিবর্তে 1700 টাকা এবং রংপুরের ভাড়া 1,000 না নিয়ে 1800 টাকা আদায়ের অভিযোগে 3টি বাস কাউন্টারকে জরিমানা করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটি বাস কাউন্টারকে সতর্ক করা হয়।
ঈদের ছুটি শুরু হওয়ার আগে থেকেই এরা শুরু করে দেয়, মানে এভাবে নিয়ে নেয়, ডাবল নেয়। ভাড়া ছিল 1000 টাকা, কাউন্টারে এসছি, কাউন্টারে বলতেছে 1850 টাকা গাড়ি ভাড়া। তদন্ত করে আমরা দেখলাম যে ঘটনা সত্যি, তো আমরা এখানে এই প্রতিষ্ঠানটাকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড করেছি, আর আরও একটা প্রতিষ্ঠানকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি, আর আমরা তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছি। ঈদ কেনাকাটার খবর। ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা, দাম ফেলার ফুরসত নেই বিক্রেতারও। এই মুহূর্তে রাজধানীর মৌচাক মার্কেটে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাব তার কাছে। অন্তরা, দেখতে দেখতে রমজানের শেষ সপ্তাহে চলে এসেছি আমরা। এখন কিন্তু মানুষের চোখে মুখে ঈদে বাড়ি ফেরার খুশি। আর এই মুহূর্তে আমি আছি রাজধানীর মৌচাক মার্কেটে। এখানে কিন্তু তারা এখন ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন। সকালবেলায় কিন্তু দোকানের শাটার খোলার পর থেকেই কিন্তু ক্রেতাদের ভিড় বিপণী বিতানগুলোতে কিন্তু বেশ চোখে পড়ার মতো। সকাল থেকেই তারা ভিড় করেছেন দোকানগুলোতে। তাদের শেষ মুহূর্তের যে কেনাকাটাগুলো সেগুলো সারার জন্য এখন জামা কাপড়ের দোকানগুলোর থেকে কিন্তু বেশি ভিড় দেখা যাচ্ছে জুয়েলারি আর জুতার দোকানগুলোতে। নিজেদের পছন্দের জামার সাথে ম্যাচিং জুয়েলারি আর জুতা কিন্তু কিনতে ব্যস্ত ক্রেতারা। যেহেতু হাতে গোনার কয়েকটা দিন বাকি, তাই বেশিরভাগ মানুষেরই কিন্তু নতুন জামা কেনা শেষ। এখন কিন্তু নারীরা বেশিরভাগ খেয়াল করছেন কানের দুলের দিকে, গলার হার, আংটি জামার সাথে মিলিয়ে কেনার চেষ্টা করছেন। এছাড়া ঈদের নতুন শাড়ির সাথে সালোয়ার কামিজের সঙ্গে কিন্তু মিল রেখে কিন্তু অনেকেই চুড়ি কিনছেন, আবার মিল রেখে জুতা কেনার চেষ্টা করছেন। যারা এখন কিন্তু বেশিরভাগই আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে এখন কিন্তু তাদের এই দোকানগুলোতে জুয়েলারি আর কসমেটিক্সের দোকানগুলোতে কিন্তু বেশি ভিড়। তারা বলছেন যে এই ভিড় কিন্তু চাঁদ রাত পর্যন্ত থাকবে। ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আনুষঙ্গিক জিনিস কিনতে এখন আনুষঙ্গিক জিনিসের দিকে তারা এখন নজর রাখছেন বেশি। অন্যান্য জামা কাপড় কেনা শেষ হয়ে গেছে, এখন তারা গিফট আইটেম দেখছেন, ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু তারা দেখছেন যে আর কি কি কেনা যায় সেই তালিকাগুলো থেকে কিন্তু তারা বেছে বেছে যাতে আর কোনো কিছু বাদ না পড়ে সেই দিকে কিন্তু তারা খেয়াল রাখছেন। আমি রাজধানীর সকালবেলা থেকে রাজধানীর বিভিন্ন মার্কেট কিন্তু ঘুরে দেখেছি। এখন কিন্তু ঈদের শেষ মুহূর্তের যে কেনাকাটাগুলো সেগুলোতেই কিন্তু ব্যস্ত রয়েছেন তারা। ক্রেতা বিক্রেতা উভয়ই অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন। এই ছিল রাজধানীর মৌচাক মার্কেট থেকে ঈদের শপিংয়ের সর্বশেষ খবরাখবর আমার কাছ থেকে। অন্তরা সেন, মৌচাক থেকে। ঈদকে কেন্দ্র করে টাকা তোলার চাপ বাড়ায় রাজধানীর ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কেউ অগ্রিম টাকা তুলছেন, আবার কেউ বা ভাঙছেন নিজস্ব সঞ্চয়। গ্রাহকদের বাড়তি চাপ সামাল দিতে সেবার পরিসর বাড়িয়েছে বেশিরভাগ ব্যাংক। উৎসবকে কেন্দ্র করে সাধারণ সময়ের চেয়ে বাড়ে নগদ টাকার চাহিদা। কারো প্রয়োজন ঈদ শপিংয়ে, আবার কারো ঈদের নিত্যপণ্যের বাজারে, কারো বা ঈদযাত্রাকে সামনে রেখে প্রয়োজন পড়ে বাড়তি টাকার। তাই তো ঈদকেন্দ্রিক ব্যাংকগুলোতে বেড়েছে টাকা তোলার চাপ। গ্রাহকদের অনেকেই জানালেন এবার নিজস্ব অ্যাকাউন্টে ঈদ বোনাস সহ অগ্রিম বেতন আসায় খরচের জন্য বেশি বেশি টাকা তুলছেন। একটা লম্বা ছুটি, এই জন্য সবার একটা পরিকল্পনা থাকে এই সময় যাতে টাকা পয়সার ক্রাইসিস না হয়, এই জন্য একটু বাড়তি কিছু টাকা পয়সা উঠানো। আর সরকার আগে টাকাটা দিয়ে দিছে, এখন আগে টাকাটা উঠাচ্ছে। যার যেটা আছে যতটুকু প্রয়োজন আগেই তুলে নিচ্ছে আর কি। মোটামুটি অনেকেই আছেন অর্থ সংকটে, তবে পরিবারকে ঈদের খুশি থেকে বঞ্চিত করতে চান না। তাই তো ব্যাংকে এসেছেন হাতের সঞ্চয় ভাঙতে। মৌলিক চাহিদা পূরণের জন্য যে অর্থের যে আমাদের প্রয়োজনীয়তা সেটা পর্যাপ্ত নয়। আমার সীমিত কিছু টাকা ছিল আর কি, হয়তো 20-25 হাজার টাকা ছিল ব্যাংকের সেভিংস। নতুন টাকার জন্য যে জিনিসটা মানুষ যেভাবে ব্যাংকে চাপে, সেই চাপটা এবার নেই। এদিকে ঈদকে সামনে রেখে গ্রাহকদের দ্রুত সেবা দিতে টাকা জমা ও তোলার জন্য বাড়ানো হয়েছে কাউন্টার সংখ্যা। বাড়তি চাপ সামলানোর জন্য আমাদের পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে আমাদের কাউন্টার সংখ্যা বাড়ানো, কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ফ্রন্ট ডেস্কে বেশি ডিপ্লয় করা, এগুলো তো আমাদের কার্যক্রমের অংশই, যাতে করে গ্রাহকরা দ্রুত তার সেবাটা নিয়ে চলে যেতে পারে। আগামী 27 মার্চ ব্যাংক খোলা থাকার পাশাপাশি বেতন ভাতা ও আমদানি রপ্তানির বাণিজ্যের সুবিধার্থে 28 ও 29 মার্চে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
টেস্ট ড্রাইভের নামে প্রায় কোটি টাকা দামের গাড়ি ছিনতাইয়ে জড়িত আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুলি ভর্তি পিস্তল। পুলিশ বলছে প্রযুক্তিগত দক্ষতাকে ব্যবহার করে অপরাধকে অন্য লেভেলে নিয়ে গেছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী মাসুম। টয়োটা হ্যারিয়ার, প্রায় কোটি টাকা দাম। শোরুমের প্রতিনিধিকে নিয়ে টেস্ট ড্রাইভে বেরিয়ে পড়েন ক্রেতা। এক পর্যায়ে পিস্তল বের করে ওই প্রতিনিধিকে নামিয়ে দেন। গাড়ি নিয়ে চলে যেতে যেতে শোরুমের মালিকের মোবাইল ফোনে মেসেজ পাঠান, লেটস প্লে। গত 9 মার্চ মামলা করেন রাজধানীর পরিবাগের হুইল ডিলসের মালিক। গুলশানে আমারি হোটেলের সামনে গাড়ি ছিনতাইকারী আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গুলিভর্তি পিস্তল ও ছিনতাই করা বেশ কয়েকটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ি ছিনতাই করে মুক্তিপণ আদায় করা অনেকটা নেশার মতো বুয়েটের সাবেক শিক্ষার্থী মাসুমের। প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে নানা ধরনের অপরাধে জড়িত সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে। গাড়ির সম্পর্কে বিস্তর জ্ঞান, মানে ব্যাপক সে জ্ঞান রাখে। শোরুমের সাথে যারা সংশ্লিষ্ট গাড়ির শোরুমের সাথে, তাদেরকে খুব সহজে সে কনভিন্সড করতে পারে। ইতিপূর্বে বহু অনেকগুলো কাজ করেছে। এই গাড়ি নিয়ে তো, এই গাড়িগুলোর তো কোনো কাগজপত্র তার কাছে থাকে না, তো সরাসরি কিন্তু বিক্রি করতে পারে না। এটা আবার ওই যে যার কাছ থেকে নিল তাদের সাথে আবার একসময় যোগাযোগ করে র্যানসম বা মুক্তিপণের টাইপের মতো, যে 10 লাখ 20 লাখ, যেমন এইটার ব্যাপারে 20 লাখ টাকা সে অলরেডি দাবি করেছিল। এই 20 লাখ টাকা দিলে সে একটা জায়গায় হয়তো ফেলে রেখে আসতো বা দিয়ে আসতো, তাহলে টাকাটা সে পেয়ে যেত। ঢাকা ও আশেপাশের গাড়ি চুরিতে মাসুমের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। একটা টিম গঠন করি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। তামিমের শারীরিক অবস্থার উন্নতি, এখনই অন্য হাসপাতালে না নেয়ার পরামর্শ চিকিৎসকের। থাকতে হবে 48 ঘন্টা পর্যবেক্ষণে। শতভাগ শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার পরও চীনে রফতানি বাড়াতে পারছে না বাংলাদেশ। বেড়েই চলেছে বাণিজ্য ঘাটতি। ব্যবধান কমিয়ে আনতে প্রয়োজন রফতানি বৈচিত্র্যকরণ। এজন্য চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আনার পরামর্শ দিলেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে এ বিষয়ে উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। ইয়ানুর শিফাতের প্রতিবেদনে বিস্তারিত। আমদানি করা চীনা পণ্যের ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি। গেল অর্থ বছরে চীন থেকে আমদানি ব্যয় ছাড়িয়েছে $1,664 কোটি, যা মোট আমদানি ব্যয়ের 26.31%। বিপরীতে দেশটিতে রফতানি হয়েছে মাত্র $41 কোটি মূল্যের পণ্য, যা মোট রফতানির কেবল 1%। বড় অঙ্কের এই বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পাশেও দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ চীন। 2020 সালে বাংলাদেশ থেকে রফতানি হওয়া 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় দেশটি। 2022 সালে এসে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 98% বাংলাদেশি পণ্যকে দেয়া হয় এই সুবিধা। পরের বছর যুক্ত হয় আরও 383টি পণ্য। 2023-এর অগস্ট থেকে নতুন করে 1%, আর গেল ডিসেম্বর থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের শতভাগ পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দেয় চীনা সরকার। এই অবস্থায় প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়নে দর কষাকষির তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। পণ্য চীনের বাজারে ঢোকানোর জন্য আমাদের খুব সচেষ্ট হওয়া উচিত। 2 হচ্ছে তাদের এখান থেকে আমরা যত বেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসতে পারবো, এই দুইটার সম্মিলনেই কিন্তু আমরা চীনের সাথে যে আমাদের একটা বড় ট্রেড গ্যাপ আছে সেটাকে কমিয়ে আনতে পারি। আশা করি যে এই বিষয়গুলো এইবার যথাযথভাবে উত্থাপিত হবে। বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে কখনো দ্বিতীয়, আবার কখনো তৃতীয় অবস্থানে থাকে চীন। দেশটিতে রফতানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে চীনা বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের যে ট্রেড বাস্কেটটা আছে চীনের সঙ্গে, এইটাকে আরো বৈচিত্র্যময় করা, এই দিকে দৃষ্টিটা দিতে হবে। উৎপাদন ক্ষমতাটাকে বৃদ্ধি করা, যাতে আমরা রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদনটা বাড়াতে পারি। প্রতিবেশী যেসব দেশ, সেসব দেশের সাথে যদি বাণিজ্য সম্পর্ক আরও ভালো করতে পারে, বিশেষত চীনের বিনিয়োগ বাংলাদেশে আসা, সেই বিনিয়োগের উপর ভিত্তি করে বাংলাদেশের রপ্তানি চীনের বাজারে যাওয়া, সাপ্লাই সাইড ক্যাপাসিটিগুলো আমরা বাড়াতে পারি, উৎপাদন সক্ষমতা এবং চীনের বিনিয়োগ সেখানে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চীন আমদানি করে এমন পণ্যের উৎপাদনে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন এই অর্থনীতিবিদ। চীন আমদানি করে সেই ধরনের পণ্য এখানে প্রডিউস করবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি তেল পরিবহনে আগামী মাসে শুরু হচ্ছে চট্টগ্রাম ঢাকা পাইপলাইনের বাণিজ্যিক কার্যক্রম। বিবিসি জানাচ্ছে, ভূগর্ভস্থ এই পাইপলাইনে দ্রুত পরিবেশ বান্ধব উপায়ে বছরে ২৭ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন করা যাবে। এতে বার্ষিক সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। পাইপলাইনের নিরাপত্তায় থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। মোমেন হোসেনের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সাগরপথে আমদানি কিংবা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর সাধারণত নৌপথ, ট্যাঙ্ক, লরি আর রেল ওয়াগনে দেশের নানা প্রান্তে পরিবহন করা হয়ে থাকে জ্বালানি তেল। তুলনামূলক সময় সাপেক্ষ এই প্রক্রিয়ায় পদে পদে থাকে চুরি, পদ্ধতিগত লোকসান আর অপচয়ের ঝুঁকি। প্রথাগত এই অবস্থা বদলাতে ২০১৮ সালে নেওয়া হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটার পাইপলাইন নির্মাণের উদ্যোগ। ২০২০ সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দুইবারে মেয়াদ বাড়ানো হয় আরও ৪ বছর। বাড়ে প্রকল্প ব্যয়ও। তবে দ্বিতীয় দফা বর্ধিত সময়েও শেষ হয়নি কাজ। মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। এপ্রিল থেকে আমরা এটা কমার্শিয়াল অপারেশনে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানাচ্ছে, ১৬ ইঞ্চি ব্যাসের ২৫০ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে কেবল ডিজেল পরিবহন করা হবে, আর বছরে তার পরিমাণ হবে ২৭ লাখ মেট্রিক টন। ভবিষ্যতে চাহিদা বাড়লে সুযোগ আছে এ সক্ষমতা ৫৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার। এতে জ্বালানি পরিবহনের সময় ও খরচ দুই বাঁচবে, বছরে সাশ্রয় করা যাবে ২৩৬ কোটি টাকা। ট্যাঙ্কার আমাদের ইউজ করতে হবে না এবং আমাদের কস্ট মিনিমাইজ হয়ে যাবে। যেহেতু ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে একটা বিরাট অ্যামাউন্ট অফ তেল আমাদেরকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার করতে হয়, সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যদি আমরা এই ট্রান্সফারগুলো করতে পারি, তাহলে আমি মনে করি এটা আমাদের লং টার্মে এটা লাভ হবে। পাইপলাইনের নিরাপত্তাগত ব্যবস্থাপনায় থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। বিপুল কর্মযজ্ঞ শেষে বহুল কাঙ্ক্ষিত সে পাইপলাইন এখন বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রায় প্রস্তুত, যা দেশের জ্বালানি খাতের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, গোদনাইল রিসিভিং টার্মিনাল, নারায়ণগঞ্জ। বাজার দরের খবর। রাজধানীর বাজারে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে মুরগির ডিম। তবে খাসির মাংস বিক্রি হচ্ছে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেশিতে। বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। আর রমজানে চাহিদা বাড়ায় ১ কেজি শসা কিনতে গুনতে হচ্ছে যৌক্তিক মূল্যের দ্বিগুণেরও বেশি দাম। প্রাণীজ আমিষের সহজলভ্য উৎস ডিম। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের যৌক্তিক মূল্য ১১ টাকা ৮৭ পয়সা হলেও বর্তমানে রাজধানীর বাজারে তা বিক্রি হচ্ছে ৯ টাকা ১৭ পয়সা থেকে সর্বোচ্চ ১০ টাকায়। এদিকে কৃষি বিপণন অধিদপ্তরের বাজার তথ্যই বলছে, ১ কেজি খাসির যৌক্তিক মূল্য ১০০৪ টাকা হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে সরকারি হিসাবে যৌক্তিক মূল্যের চেয়ে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেশিতে। রমজানে চাহিদা বাড়ায় শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে, অথচ কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে এর যৌক্তিক মূল্য ৩৫ টাকা। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি বানাতে দরকারি বেগুনও বিক্রি হচ্ছে যৌক্তিক মূল্যের চেয়ে দ্বিগুণের বেশি দামে। প্রতি কেজি খেসারি ডালের যৌক্তিক মূল্য ৯২ টাকা ৬১ পয়সা হলেও রাজধানীর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। তবে যৌক্তিক মূল্যের চেয়ে বেশ কমে বিক্রি হচ্ছে দেশি শুকনা মরিচ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন বেস্ট এভার হারপিক এখন ৫ মিনিটেই পরিষ্কার। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য দাতা দেশ ও সংস্থাগুলোর কাছে প্রায় $১০০ কোটি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে গঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যানে সহায়তার আবেদন জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর শেষে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করে জাতিসংঘ। জরুরি ভিত্তিতে তাদের খাদ্য ও মানবিক সহায়তায় প্রণয়ন করা হয় নতুন এক পরিকল্পনা। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য জাতিসংঘ ও তার শতাধিক অংশীদারের সমন্বয়ে গঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যান বা জেআরপি বাস্তবায়নে আর্থিক সহায়তার আহ্বান জানানো হয় দাতা দেশগুলোর প্রতি।
জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে আশ্রিত অন্তত 14,80,000 রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় জেআরপির প্রথম বছরের জন্য চাওয়া হয়েছে $93.45 লাখ। মিয়ানমারের সামরিক বাহিনীর দমন পীড়নে 10 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা সেই থেকে আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর সহায়তার উপর নির্ভরশীল। তহবিল সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ আগামী এপ্রিল মাস থেকে $12.5 থেকে কমিয়ে $6 নামিয়ে আনার কথা বলেছে জাতিসংঘ। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি WFP রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকেরও বেশি কমানোর ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপ জেনেভায় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর সন্ধ্যায় এশিয়ান কাপ বাছাইয়ের বিগ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে শিলংয়ে আছেন সহকর্মী পারভিন আক্তার। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যাব তার কাছে। পারভিন, মেঘের রাজ্য শিলংয়ে কিন্তু শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। সন্ধ্যা 7:30টায় খেলা স্থানীয় সময়, কিন্তু এখন থেকে কিন্তু আমরা চারপাশে ঘুরে দেখেছি যে লোকজন কিন্তু কাজ কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে কাজ দ্রুত শেষ করে মাঠের দিকে যাওয়ার অপেক্ষায় আসলে এখানকার সমর্থকরা। মেঘালয়ের ভারতের ফুটবলে কিন্তু অন্য অংশগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা থাকলেও এখানে কিন্তু ফুটবলের জনপ্রিয়তা বেশ বেশি, এবং এখানে কিন্তু আমরা এমন অনেক দর্শককে পেয়েছি যারা কিন্তু আজকে বাংলাদেশ দলকে সমর্থন করছেন বিকজ অফ হামজা দেওয়ান চৌধুরী। হামজার ঝড় কিন্তু এখানে ব্যাপকভাবে বয়ে গেছে এবং হামজা বনাম ছেত্রীর লড়াই দেখার জন্য কিন্তু মেঘালয়ের শিলংয়ের দর্শকরা উন্মুখ হয়ে আছে। তো আমরা সকালে টিম হোটেলে গিয়েছিলাম এবং আমরা একাদশটা কেমন হবে জানার চেষ্টা করেছি, কিন্তু বাংলাদেশ দলের কোচ হাভিয়ার কাবরেরা তিনি কিন্তু এখন পর্যন্ত বেস্ট 11 কেমন হবে তা কিন্তু তিনি ঠিক করতে পারেননি। আমরা এখানে বাফুয়ের সহসভাপতি অ্যানি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু কাবরেরা একাদশ সম্পর্কে কোনো ধারণা তাদেরকে দেয়নি। এবং আরও একটা বিষয় যে আজকে কিন্তু বাংলাদেশ দলের একটা পরিবর্তন আসতে পারে। কাজেম শাকির মানি তিনি কিন্তু ইনজুরি আছে তার, সো তাকে কিন্তু বাদ দেয়া হতে পারে। আর একটা বিষয় যে তারিক কাজীরও কিন্তু কিছুটা ইনজুরি আছে, তো তাকেও কিন্তু একাদশে রাখা না রাখা নিয়ে একটা সংশয় শোনা যাচ্ছে। তবে ফরওয়ার্ড পজিশনে কিন্তু রাকিব এবং মোরসালিন তাদের থাকাটা প্রায় নিশ্চিত, এবং তাদের কাঁধেই কিন্তু এই গুরু দায়িত্ব এবং এই সল্ট লেকে কিন্তু চমৎকার অতীত অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশ দলের আছে। যে বাংলাদেশ দল কিন্তু দাপুটে পারফর্ম করেছিল 2019 সালে যে ম্যাচটা ছিল, সেখানে কিন্তু বাংলাদেশ দল সাদউদ্দিনের গোলে জয়ের পথেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে কিন্তু ম্যাচটা 1-1 গোলে ড্র হয়। তো 4 বছর পরে আবারও ভারতের মাটিতে বাংলাদেশ ভারত দ্বৈরথ, সেই ম্যাচে কিন্তু কোনোভাবেই অতীতের পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যে শেষ মুহূর্তে গোল হজমের যে সংস্কৃতি বাংলাদেশ দল গত কয়েক বছর ধরে সাফার করছে, সেটা যেন এবার না হয়। সমর্থকদের এটাই আসলে চাওয়া, এবং হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচ সেটা কিন্তু সতীর্থরাও চায় যে হামজাকে জয় উপহার দিতে। বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ কিন্তু ঢাকায় হবে 10 জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ হবে বাংলাদেশে ঢাকা স্টেডিয়াম। তো সেই ম্যাচের আগে বাংলাদেশ দল জয়ের সুখস্মৃতি নিয়ে কিন্তু ঢাকায় ফিরতে চায়। তো আমার কাছে এই ছিল মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ ও ভারত ম্যাচের আগে সবশেষ খবর। ভারতের শিলং থেকে সহকর্মী পারভিন আক্তার। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে টাইগারদের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের। এখন তিনি অনেকটাই আশঙ্কামুক্ত, তবে আরও 48 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এই সময় তামিমকে কেপিজে হাসপাতালেই রাখার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। তবে এই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন তার পরিবারের উপর। শারীরিক পরিস্থিতির বিবেচনায় তার খেলায় ফিরতে লাগতে পারে আরও 3 মাস। ক্রিটিক্যাল পর্যায়ে ছিল, আল্লাহর রহমতে আমরা সেটা ওভারকাম করে এসেছি। উনি সুস্থ আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। ইনশাল্লাহ আমরা ওনাকে সুস্থভাবে এখান থেকে ডিসচার্জ করতে পারবো। আনুষ্ঠানিকভাবে এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশ। দুঃস্বপ্নের মতো একটা দিন পার করে এ যেন এক চিলতে স্বস্তি, এভাবেও ফিরে আসা যায়। তামিম পেরেছেন কোটি মানুষের দোয়া, বিফলে যায়নি। মিরাকল এই ঘটনা সামনে এনেছে দেশের ডাক্তারদের ইতিবাচক সামর্থ্য। তামিমের অবস্থা উন্নতি হচ্ছে দ্রুত, তবে আরও 48 ঘন্টা থাকতে হবে পর্যবেক্ষণে। 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড।
এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি, এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি। রিস্কটা কিন্তু কম, লেস দেন 1%, কিন্তু যদি ঘটে যায় ওই রুগীর জন্য 100%, তাই না? আর তামিম আমাদের ন্যাশনাল এসে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা তার থাকা উচিত। তামিমের ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর সবার মনেই প্রশ্ন, কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ড্যাশিং ওপেনার? ফিরলেও কি আর খেলতে পারবেন ক্রিকেট? অবশেষে তা নিয়ে আশার বাণী শোনালেন চিকিৎসকরা। ওনার নর্মাল কাজে ফিরে জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলায়। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক, এবং রেস্টেই থাকতে হবে। দুবার হার্ট অ্যাটাকের পর বন্ধ হয়ে গিয়েছিল তামিমের হৃদযন্ত্র। সিপিআরে শেষ রক্ষা হয় খান সাহেবের। তামিম ছাড়াও দেশের অনেক মানুষই ভোগেন এই রোগে। তাই তো জীবনদায়ী সিপিআরের হাতে কলমে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে তাগিদ দেন চিকিৎসকরা। তামিম হোসেন, সময় সংবাদ, সাভার, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা যেতে দেব না। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। ৭১-এ হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে। ইতিহাস কেউ বদলাতে পারবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।